দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি দৈনিক আমার বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আমি সঞ্জয়। আমার সাথে আছেন আমার বাংলার নির্বাহী সম্পাদক সোহেল অটল। আমরা প্রতিদিনকার মতোই আজকে আপনাদের সামনে লাইভে আসছি আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে কথা বলতে। আমি শুরুতেই চলে যাচ্ছি সোহেল অটল ভাইয়ের সাথে। আমাদের শিরোনাম ছিল আমি লাউ কদু দুটিরই বিপক্ষে। কথাটি বলেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। ওনার আইনজীবী দাবি করেছেন এই 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 উক্তিটির পক্ষে আসলে ওনার আইনজীবীর এই যে মতামত, সেটা আপনি সোহেল ভাই আপনি কিভাবে দেখছেন? লাউ কদু দুটোরই বিপক্ষে মানে হচ্ছে ইনু হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী উনি বোঝাতে চাইছেন যে উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেও ছিলেন না বিপক্ষেও ছিলেন না, মানে দুটোর, মানে যেটা সরকার আওয়ামী লীগ সরকার যে কাজটা করছে, এই দমন পীড়ন চালাইছে ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, উনি এটার পক্ষে ছিলেন না। আবার এই ইসের পক্ষেও ছিলেন না, কি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যা যা করছে ছাত্ররা এটার পক্ষেও ছিলেন না। মজার ব্যাপার হচ্ছে যে ওনার আইনজীবী আদালতে দাবি করেছেন যে উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা করেছেন তাদের পক্ষে ছিলেন। আচ্ছা, এটা খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। উনি কিন্তু সরকারের অংশ ছিলেন। হাসানুল হক ইনু, আমরা বলতাম যে আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগের হচ্ছে হাসানুল হক ইনু, এবং তাকে আমরা একসময় সাংবাদিকরা ঘোষণা দিয়েছিলাম যে আওয়ামী লীগের খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী। আচ্ছা, উনি তথ্যমন্ত্রী ছিলেন তখন, কিন্তু আমরা বলতাম আওয়ামী লীগের খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী, কারণ উনি যে কোনো জায়গায়, যে কোনো প্রেস কনফারেন্সে, যে কোনো প্রেসের সামনে কথা বললেই খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, খালেদা জিয়াকে নিয়ে বাজে কথা, খালেদা জিয়াকে নিয়ে নানাবিধ কথা উনি বলতেন। তো আমরা ওই জন্য খুব মজা করে বলতাম যে আওয়ামী লীগের খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী। তো যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছি, হাসানুল হক ইনু ওনারা রাজনীতি করতেছেন হচ্ছে বাম রাজনীতি, দীর্ঘদিন ধরে সাম্যের রাজনীতি, অর্থাৎ কেউ খাবে কেউ খাবে না তা হবে না। সাম্যের রাজনীতি হচ্ছে সবাই খাবো, সমান ভাগ করে খাবো। অথচ এই যে এখন ধরা পড়ছে, এখন জানা যাচ্ছে উনি এবং ওনার আরেকজন সহযোগী মেনন সাহেব, দুজনই তো বাম রাজনীতির এই দেশের বর্ষিয়ান নেতা। এদের ব্যাংক ব্যালেন্সে এত বেশি, এত টাকা পয়সা এরা মারছে, এরা এত টাকা মারছে যে আমরা অবাক হচ্ছি যে সাম্যের রাজনীতি করে যদি মানুষ এত টাকা মারতে পারে, জনগণের এত টাকা লুটপাট করতে পারে, তাহলে সাম্যের রাজনীতি যারা করে না তারা কত মারছে। হ্যাঁ, মেহরুব সাহেবের একটা কথা আছে, উনি সিঙ্গারা চায়ের কথা বলতেন যে এটা খেয়ে হচ্ছে ওনারা রাজনীতি করেছেন। হ্যাঁ, এবং সাংবাদিকরা যারা এই যে বাম রাজনৈতিক দলগুলোর নিউজের জন্য যারা অফিসে যেতেন ওনাদের, তাদের কাছে আমি শুনেছি যে ওনাদের অফিসে গেলে কখনোই সিঙ্গাড়া চা ছাড়া কখনোই এটার বেশি আপ্যায়ন কখনোই ওরা করতেন না, এবং এটা ওনারা বুঝাইতেন যে আমরা তো আসলে গরিব রাজনৈতিক দল, আমাদের তো সামর্থ্য নেই এর চেয়ে বেশি ই করার, আপ্যায়ন করার। অথচ কিছুদিন আগেই দেখলাম মেনন সাহেবের কত 25,000 কোটি টাকা না কত কোটি টাকা সম্পদের খবর আমরা পেলাম। আমরা সংক্ষেপে বলতে পারি যে গরিবানের মোড়কে হচ্ছে কোটি টাকার একটা হ্যাঁ, হ্যাঁ, সাম্যের নাম নিয়ে মানুষের পকেট কাটা। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যৌক্তিক কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিভিন্ন দোকানে সয়াবিন তেলের একটা সংকট, সেটা আপনি কিভাবে দেখছেন? এটা ঠিকই আছে নিউজটা যে যৌক্তিক কারণ ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নাই। এমন না যে বিশ্ববাজারে দাম বেড়ে গেছে। সাধারণত তেলের দাম কখন বাড়ে? বিশ্ববাজারে যখন তেলের দাম বেড়ে যায়, তখন আমাদের দেশে তেলের দাম বেড়ে যায়। সয়াবিন তেলের দাম বিশ্ববাজারে বাড়ে নাই। সয়াবিন তেলের যে কাঁচামাল সেগুলোর দাম বাড়ে নাই। কাঁচামাল আনতে সরকার নতুন করে কোনো শুল্ক আরোপ করে নাই, কিচ্ছু করে নাই। এমনকি আমাদের ডলারের দামও বেড়ে যায় নাই হুট করে। 122 টাকা বহু মাস ধরেই আছে 122 টাকা। সুতরাং সয়াবিন তেল দাম বেড়ে যাওয়ার বা সয়াবিন তেলের সংকট হওয়ার কোনো কারণ নেই। কাঁচামাল যেখান থেকে আসে সয়াবিন তেলের, মালয়েশিয়া টালেশিয়া যেখান থেকে আসে, কাঁচামাল আনতে কোনো এই সরকারের কোনো ই নেই। তবে কি আমাদের দেশের চিরাচরিত যে সমস্যাটা সিন্ডিকেট, সেটা তো একটা যৌক্তিক, মানে এটা যৌক্তিক, তো এটা হচ্ছে যৌক্তিক কারণের মধ্যে। সিন্ডিকেটটা তো আসলে এটা অফিসিয়াল কোনো কারণ বলা যায় না। সরকার বা কোনো প্রশাসন তো বলতে পারে না যে আমি সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, তাদের ব্যর্থতা প্রকাশ পাবে। সিন্ডিকেট তো অবশ্যই আছে এবং সরকারের ব্যর্থতা অবশ্যই আছে। এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন যে সিন্ডিকেট অনেক বড় একটা বিষয়, সেটা আমরা, ওনার কথাবার্তা আমার কাছে একটু আজব টাইপের লাগে। উনি খুব সুন্দর কোট টাই পরে আসেন অফিসে, গরিব দেশের মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, কিন্তু ওনার চেহারা দেখলে বোঝা যায় না যে গরিব দেশের উপদেষ্টা। ওনাকে খুব বড় লোক দেশের উপদেষ্টা মনে হয়। একদম চলনে বলনে চেহারায় সবকিছু দিন অত্যন্ত ফিটফাট, বড় লোক মানুষ, ধনী লোক, ওনাকে দেখলেই বোঝা যায়। আসলে উনি ধনী লোক, শিল্পপতি মানুষ,
উনি কিছুদিন আগে আরো একটা আলোচিত কথা বলছিলেন, কি জানি আমাদের তো আলাদিনের চেরাগ নেই যে বাজার আমি নিয়ন্ত্রণ করবো। আর ওনার তো আসলে বাজার নিয়ন্ত্রণ করার দরকার নেই, ওনার সমস্যা নেই। এদেশের 18 কোটি মানুষের মধ্যে তো ম্যাক্সিমামই এই বাজার নিয়ে খুব মানে ইসের মধ্যে আছে, বিড়ম্বনার মধ্যে আছে। সেটা ওনার বোঝারও কথা না, উনি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছে, নিজেও শিল্পপতি, এটা বোঝার কথা না। বাট এই যে গরিব মানুষের পয়সা দিয়ে যে মন্ত্রিত্ব উপভোগ করছেন উনি, ওনার উচিত ছিল যে এই বিষয়গুলো নিয়ে আর একটু সাবধানে বা মানুষকে রেসপেক্ট করে কথা বলা। আমার কাছে মনে হলো যে উনি সেটাও করতে পারেননি। আরেকটি আলোচিত সংবাদ হচ্ছে অভিযুক্ত নন আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই, সে কথাটি বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা ভালো কথা বলছেন উনি, একটা তরুণ নেতা হিসেবে যে মানে অন্য অন্য নেতাদের যেভাবে অ্যাগ্রেসিভ মুড ছিল, সরি, সেখান থেকে আসিফ মাহমুদই তো ওনার নাম, আসিফ মাহমুদ আসিফ সজীব মাহমুদ ভুঁইয়া। সজীব ভুঁইয়া, হ্যাঁ। উনি যেটা বলেছেন আজকে, আমার কাছে মনে হয় যে সুন্দর কথা বলেছেন, যে অভিযুক্ত না হলে তিনি কেন নির্বাচন করতে পারবেন? আওয়ামী লীগ করুক আর যেই করুক, তার যদি খুনের সঙ্গে, গুমের সঙ্গে, দুর্নীতির সঙ্গে, লুটপাটের সঙ্গে কোনো যদি যোগসূত্র না থাকে, তাহলে তিনি নির্বাচন কেন করতে পারবেন না? অবশ্যই তাকে নির্বাচন করতে দেওয়া উচিত, সেটা আওয়ামী লীগের নামেই হোক আর যে নামেই হোক না কেন, নির্বাচন করতে দেওয়া উচিত। আরেকটি আলোচিত খবর হচ্ছে কিছুদিন ধরে দেশে হচ্ছে মব জাস্টিস নামে যে একটা ট্রাম চলছে, এবং গতকাল রাতে হচ্ছে উত্তরার কিশোর গ্যাং যে জিনিসটা আমরা দেখলাম, সেটাকে বন্ধ করা যাচ্ছে না কেন, বা সেটা কেন এখনো চলছে, বা সরকার? গতকাল উত্তরার যে রাতের যে ঘটনাটা ভাইরাল হয়েছে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে, এটা এটা খুব মানে এটাই এখনকার দেশের এই 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 মব জাস্টিসের একটা চিত্র, বা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চিত্র, মানে খণ্ডচিত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, এটা আমাদের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা কোনোভাবেই ভালো করতে পারছে না, এটা এই সত্যটা মানতে হবে। ইভেন সেনাবাহিনী নামানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না কোনো। গতকাল যে ঘটনাটা দেখলাম আমরা, একদম প্রকাশ্যে প্রকাশ্যে চারপাশে মানুষ ঘুরে বেড়াচ্ছে, তারা তার মধ্যে দুই স্বামী কিশোর, স্ত্রী একেবারে নিয়ে রামদা নিয়ে, রামদানি। অর্থাৎ তারা এটার ঘটনাটা আমি পরে দেখলাম যে দুইটা মোটরসাইকেলের আরোহী, এই স্বামী স্ত্রীও মোটরসাইকেল আরোহী ছিল, ওই দুই কিশোরও মোটরসাইকেল আরোহী ছিল। তো তারা ফট করে রামদা নিয়ে চলে, মানে রামদা তাদের রেডি থাকে, বোঝা যাচ্ছে একটা মুহূর্তের মধ্যে রামদা নিয়ে এসে কোপাকুপি শুরু করে দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটার কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না ঠিক মতো, এটার সুযোগ নিচ্ছে কিছু ক্রিমিনাল, এই যে ছেলেপেলে, এগুলো তো ক্রিমিনাল, ক্রাইম করে বেড়াচ্ছে, এরা পাচ্ছে না। আর কিশোর গ্যাং বলে একটা উৎপাত তো আছে, আমরা বারবার উচ্চারণ করতেছি যে কথাটা কিশোর গ্যাং। এই ছেলেগুলোর বয়স তো খুব বেশি না, দেখলাম অ্যারেস্ট করা হয়েছে পরবর্তীতে। এই কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ যারা করে, গডফাদার যারা আছে, তাদেরকে ধরতে পারতেছে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে যারা বাহিনী, তারা পারতেছে না ধরতে, অথবা ধরতেছে না, আমি জানি না কেন, যে কারণে এরা বেপরোয়া। এই কারণে এই মব জাস্টিসের মতো ঘটনা ঘটতেছে। এবং মব জাস্টিস শুধু কিশোর গ্যাং না, আর একটা নতুন একটা ইয়া হয়েছে, নাম আসতেছে এখন ইসে, কি বলে এটাকে, আলোচনায়, সেটা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার নাম করে এটা এক প্রকার একটা জাস্টিস, মানে একটা একটা চাপাই দেওয়া হচ্ছে একটা সিদ্ধান্ত, ইনজাস্টিস। এটা এক প্রকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। যেমন টাঙ্গাইলে দেখলাম যে ঘুড়ি উৎসব বন্ধ করছে। হ্যাঁ, এটার কারণ কিন্তু আসলে ভিন্ন ছিল। ঘুড়ি উৎসব বন্ধ করছে, নাট্য উৎসব বন্ধ করছে তৌহিদি জনতার নাম করে। ন্যাপকিন, স্যানিটারি ন্যাপকিনের একটা ইয়ে ছিল বাংলা একাডেমি থেকে, আবার বলা হয়েছে যে এটা বাংলা একাডেমিতে ফ্রি স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা ছিল, কিন্তু এটা বলা বন্ধ হয়েছে করা, হ্যাঁ বন্ধ তৌহিদি করা হয়েছে জনতার নাম তৌহিদি ধরা জনতার হয়েছিল, জন্য। কিন্তু পরে দেখা গেছে যে এটা আসলে অন্য একটা কারো রিজন ছিল। আচ্ছা আচ্ছা, এখন এই তৌহিদি জনতাটা নিয়েও আমার না আছে, একটু ডাউট আছে আমি, যে তৌহিদি জনতা বলতে যাদেরকে বোঝাচ্ছে, এরা কি আসলেই তৌহিদি জনতা, নাকি দেশে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য কোনো একটা গোষ্ঠী নিজেদের নাম তৌহিদি জনতা বা তৌহিদি জনতার নামে এইগুলো করতেছে? এটা আমাদের যারা আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন, এগুলো সব বললে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা প্রকাশ পেয়ে যায়। আমার কাছে, আমার ধারণা উনি চেষ্টা করছেন, পারছেন না। সেটা না পারার কারণ আপনার কি মনে হয়? না পারার অনেকগুলো কারণ আছে, সংক্ষেপে যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে উনি এবং ওনার টিম অনভিজ্ঞ। একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য উনি এবং ওনার টিম অনভিজ্ঞ। যে আমলারা আছেন দীর্ঘদিন ধরে অভিজ্ঞ আমলারা, আমার ধারণা তারা ঠিকঠাক মতো সহযোগিতা ওনাকে করছেন না। যে পুলিশ বাহিনী যারা, যাদেরকে যে এক্সিকিউট করবে আর কি, যে পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, এদের মধ্যে একটা
আহ, বড় অংশ আওয়ামী লীগের সুবিধাভোগী এবং তারা এখনো বহাল তবিয়তে আছে, খুন খারাপির সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগের আমলে এবং এখনো বহাল তবিয়তে চাকরি বাকরি করতেছে গুরুত্বপূর্ণ পদে। তারা চাচ্ছে না এই সরকার সফল হোক কোনোভাবে, তারা এই সরকারকে সফল দিতে চাচ্ছে না, এটাও একটা কারণ। হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের পতিত যে স্বৈরাচার শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের যারা আছে তার অনেক দেশের এক বড় অংশ তো আওয়ামী লীগের আহ, রাজনীতির অনুসারী। তারাও চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে রাখতে, যাতে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়, আগে সরকারই ভালো ছিল এই কথাটা বলা যায়। এরকম খন্ড খন্ড অনেকগুলো ব্যাপার আছে, সব মিলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছে না, বাট আলটিমেটলি সেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। আমরা অনেক ক্ষেত্রে দেখি ভাই যে মানে মারামারি হচ্ছে সেই বাংলা সিনেমার পুরনো স্টাইলে, হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখতেছে, ঘটনা ঘটার পরে এখনো সেইটা খুব মানে ভালোভাবে চলতেছে। তো এই পুলিশ বাহিনীর এই একই রকমের আচরণ, সেটা কেন হচ্ছে? পুলিশ বাহিনীর আচরণ তো হুট করে চেঞ্জ হয়ে যাবে না, এই পুলিশ বাহিনী তো দীর্ঘদিন ধরে এভাবেই তৈরি করা হয়েছে, তাই না? যে মারামারি হবে, তারা দাঁড়া দাঁড়ায় দেখবে, তারপর সেখান থেকে সুবিধা অনুযায়ী তারা পদক্ষেপ নেবে, তাদের সুবিধা অনুযায়ী তারা পদক্ষেপ নেন, তারা মনে করতেছে দাঁড়াই থেকে দেখাটাই সুবিধা। এবং এই কালচারটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে আমাদের দেশে। হুট করে তো পুলিশ বাহিনী রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, কি জানি পোশাক মোশাক চেঞ্জ করলো, পোশাক চেঞ্জ করলে তো আর হবে না আসলে। এগুলো একটা কি বলে এটাকে, প্র্যাকটিসিং এর মধ্যেও আসতে হবে, আসতে পুলিশ হবে। বাহিনীকে আসলে কোথায় আসতে হবে এটা প্র্যাকটিস করতে করতে আসতে হবে, এবং সেটা একদিনেও হবে না, অনেক সময় লাগবে।